বিএনপির তথ্য বিষয়ক সম্পাদক আজিজুল বারী হেলাল, মানে উচ্চকক্ষ গঠন পদ্ধতি সহ যেসব সিদ্ধান্তে ভিন্নমত আছে, মানে গঠন নিয়ে তো আসলে ভিন্নমত নেই, সবাই একমত যেটা গঠন করা প্রয়োজন, কিন্তু কিভাবে গঠন হবে গঠনের পদ্ধতিটা নিয়ে দ্বিমত আছে আপনাদের মধ্যে। এটা নিয়ে গণভোট করা যায় কিনা তা নিয়ে বিশেষজ্ঞদের পরামর্শ চাইবে ঐক্যমত্য কমিশন, এরকমটি প্রথম আলোতে বলেছেন আলী রিয়াজ। সেই জায়গা থেকে আসলে আপনাদের কি মন্তব্য, কি দেখেন? দেখুন, যে গণভোটের কথা যেটা আপনারা বলছেন, যে জুলাই সনদে আপনার 84টা আপনার চেক লিস্ট আছে, 84টা, তার মধ্যে 9টা বিএনপি দ্বিমত করেছে এবং কিছু নোট অফ ডিসেন্ট আছে। এখন যদি আপনি এই জুলাই সনদ যে গণভোট করতে চান, আমরা যেমন তো জানি গণভোট যে কোনো একটা ইস্যু নিয়ে হয়। এখন যদি 9টা ইস্যুকে আপনি গণভোটে আনতে চান, তাহলে তো এটা ইরেশনাল হলো, আপনার মানে পলিটিক্যাল ব্যাকরণ বা কনস্টিটিউশনাল ব্যাকরণ আর মানলো না। গণভোট হয় যে কোনো একটা ইস্যু নিয়ে, এবং গণভোটটা কিন্তু আমাদের সংবিধানে এখন ইনকর্পোরেট নেই। সংবিধানে আপনাকে ইনকর্পোরেট করতে হবে। সাইদ ভাই যে কথাটি বলেছে যে আপনার সংবিধানে যে বিষয়গুলো নেই, সেই বিষয়গুলো সংবিধানে ইনকর্পোরেট করতে হলে আপনাকে সংসদে যেতে হবে। আর যে সমস্ত বিষয়, এই 84টা চেকলিস্টে যে সমস্ত বিষয় আপনার সংবিধান পরিবর্তনের প্রয়োজন নেই, সেগুলো আমরা বলেছি নির্বাহী আদেশ এবং আপনার রাষ্ট্রপতি অর্ডিন্যান্স দিয়ে হতে পারে। এখন সবচেয়ে বড় জিনিস হলো যে অন্যান্য রাজনৈতিক দল যে সমস্ত বিষয় বলছে, গণভোট, গণপরিষদ বা আপনার বিচার বা আপনার সংস্কার, এই যে সবগুলো বলছে এখন, এবং বলছে যে নির্বাচনে যাব না, নির্বাচন করবো না, এইগুলো আমি খুব একটা গুরুত্বের সাথে দেখছি না। কারণ নির্বাচনের আগে আপনার রাজনৈতিক দলগুলো বিভিন্ন কৌশলী বক্তব্য দেয়, রাজনৈতিক কৌশল বলে, এটাকে আমি খারাপ বলছি না, রাজনীতিতে একটা কৌশল অবলম্বন করে, এবং রাজনীতির মাঠ গরম করার জন্য কিন্তু এই ধরনের বক্তব্য আছে। তবে আমার বিশ্বাস যে যেহেতু আমরা সবাই মিলে 24-এর গণ অভ্যুত্থানে আমরা একটি মাফিয়াকে তাড়িয়েছি, এখন গণতন্ত্র রিএস্টাবলিশ করতে হবে নির্বাচনের মাধ্যমে। সেই নির্বাচনের কোশ্চেনে নির্বাচনে আমরা সবাই অংশগ্রহণ করবো, এবং আমরা যে কমিটমেন্ট গুলো করেছি জুলাই সনদের, সাইদ ভাই বলেছেন যে ইটস এ কমিটমেন্ট, এবং আমি মনে করি এই কমিটমেন্ট গুলো অ্যাবাভ দ্য ল, ল এর উপরে, এবং এই কমিটমেন্ট গুলো যদি পরবর্তী সংসদ না মানে, যদি এটার থেকে সরে আসে, তাহলে তার যে পরিণতি হবে তার প্রেসিডেন্স আমরা দেখেছি যে শেখ হাসিনার কি হয়েছে। সুতরাং সেটা তো একটা মানে অন্যরকম আলোচনার বিষয়, কিন্তু যদি বিএনপি যে অবস্থানে আছে সেই অবস্থান যদি অন্য দলগুলো মেনে না নেয়, এবং আপনি তেমন গুরুত্ব দিতে চাইছেন না, কিন্তু যদি সেটা গুরুত্ব দিতেই হয়, কারণ তারা যদি নির্বাচনে না আসার নানান রকম কথা তাদের অনেক নেতাকর্মী বলেছেন, যদি তারা নির্বাচনে না আসেন তখন পরিস্থিতিটা কি হবে? আমি প্রথমেই বলেছি এটা একটা কৌশল, এবং তার মাঠ গরম করার জন্য, এবং তারা যদি না আসে বলছেন, দেখেন আমি আমার দৃঢ় বিশ্বাস, আমরা যারা গণ অভ্যুত্থানের শক্তি ছিলাম, যারা আমরা একসাথে আন্দোলন করেছি, আমরা অবশ্যই রাজনীতির আপনার গণ অভ্যুত্থানের চেতনার স্বার্থে আমরা অবশ্যই নির্বাচনে আসবো। যদি নির্বাচনে না আসে, তাহলে কিন্তু আমাদের গণ অভ্যুত্থানের সাথে একটা তামাশা করা হবে, এবং আমাদের যে শহীদরা রক্ত দিয়েছে এই গণ অভ্যুত্থানের সাথে, সেই রক্তের সাথেও বেইনসাফি করা হবে। তা আমার দৃঢ় বিশ্বাস আমাদের যে রাজনৈতিক দলগুলো আছে, অন্তত শহীদের রক্তের স্বার্থে এবং বাংলাদেশের ডেমোক্রেসির স্বার্থে, বাংলাদেশের সাবভেন্টির স্বার্থে, আমরা এখন রাজনৈতিক কৌশলী বক্তৃতা অনেকে দিতে পারেন মাঠ গরম করার জন্য, তবে আলটিমেটলি এরকম মনে করছেন যে এটা আসলে রাজনীতির স্বার্থে একটা মাঠ গরম করার। আজিজুল বারী হেলাল কি মন্তব্য করবেন, শুনেছেন সবই। আলাউদ্দিন যেটা বললো যে পঞ্চম সংশোধনীর মাধ্যমে আমরা সেকেন্ড রিপাবলিক বলেছি, এটা তো আমি প্রথম শুনলাম। পঞ্চম সংশোধনী ছিল যে আপনার আমাদের 72-এর সংবিধানে যে আপনার মূল নীতি ছিল আপনার ধর্মনিরপেক্ষতা এবং বাঙালি জাতীয়তাবাদ, গণতন্ত্র, সমস্ত, সেটা আমরা সংশোধনীর মাধ্যমে সর্বশক্তিমান আল্লাহর প্রতি বিশ্বাস এবং বাংলাদেশী জাতীয়তাবাদ করছি না, সেকেন্ড রিপাবলিক বলি না, সংশোধন। আমি একটু অ্যাড করে দিচ্ছি ভাইয়া, যখন আমরা সেকেন্ড রিপাবলিক বলছিলাম গণঅভ্যুত্থানের পরপর যে আমরা সেকেন্ড রিপাবলিক করতে চাই, দলীয় অবস্থান, তখন বিএনপির পক্ষ থেকে বিভিন্ন নেতারাই বলেছেন যে সেকেন্ড রিপাবলিক তো পঞ্চম সংশোধনের মাধ্যমে হয়ে গিয়েছে। এটা আপনাদের নেতা বলতে সেটা বলছে, কিন্তু আমি আমার ব্যাখ্যাটা দিচ্ছি, এবং বলছে যে আপনার সাংবিধানিক বৈধতা, আপনি যদি জুলাই ঘোষণা যেটা দেখেন, সেখানে বলা হচ্ছে যে আপনার শেষের পয়েন্টটা দেখবেন যে এই ডক্টর ইউনূস অন্তর্বর্তীকালীন সরকারকে
পরবর্তী সরকার তার সাংবিধানিক বৈধতা দেবে, এটা হলো কনভেনশন। আপনার 91 গণ অভ্যুত্থানের পরে 91 যে পার্লামেন্ট সেটাও করেছে, এই আপনার 91 পার্লামেন্ট 90 গণ অভ্যুত্থানের ফলে যে শাহাবুদ্দিন সরকার আছে সেটাকে পরবর্তী বৈধতা দিয়েছে, এটাই কিন্তু কনভেনশন। এখন আমার আপনি চাইলে আমি অ্যাড করি, সেটা হলো জুলাই ঘোষণাপত্রের 27 নং ধারায় যেখানে অ্যাড করা হয়েছে, ধারাটা নিয়ে অনেকের আপত্তি আছে এবং বলা হচ্ছে মানে এটাই সত্য যে ধারাটা পরবর্তীতে অ্যাড করা হয়েছে ঘোষণার পূর্ব মুহূর্তে, এবং এটা নিয়ে আপনার কোনো ঐকমত্য ছিল না। বাট আমাদের যে পয়েন্টটা ভাই, যে জিনিসটা আপনি বলছেন যে 90 যে ধারাবাহিকতা কিংবা 111 এর পরের ধারাবাহিকতা, সেই ধারাবাহিকতা বাংলাদেশে ফেল করেছে। আমরা 24 কি সেই ধারাবাহিকতা বলি, আমরা এই যে আইনের যে সমস্ত কথাবার্তা বলছি, আমরা কেউ কিন্তু সংবিধান বিশারদ না, আইন বিশারদ না, আমরা কিন্তু পলিটিক্যাল বয়ানটা দিচ্ছি যে আমরা যদি এখন আমাদের তর্ক বিতর্ক জারি রাখি নির্বাচনকে বন্ধ রেখে, তাহলে কিন্তু ষড়যন্ত্রকারীরা, যেহেতু ষড়যন্ত্রকারী চিহ্নিত, সেই ষড়যন্ত্রকারীরা কিন্তু ষড়যন্ত্র করার সুযোগ পাবে। যেমন দেখেন যে নির্বাচনকে দীর্ঘায়িত করবার জন্য এই সংস্কারের প্রশ্নে কিন্তু বিএনপি সবচেয়ে পায়োনিয়ারের ব্যাপার। আমরা এই 5ই আগস্টের আগের থেকে 15 সাল থেকে বা 10 শেখ হাসিনার মাফিয়া সরকার আমল থেকে আমরা সংস্কারের কথা বলছি। এখন এই সংস্কার বাস্তবায়ন করার একটা তরিকা আছে, আপনাদের সেই তরিকাটা আমাকে সাংবিধানিক উপায়ে করতে হবে। এখন আপনি যদি তর্ক বিতর্ক জারি রাখেন, আপনি দেখেন হঠাৎ করে জাতীয় পার্টির প্রশ্নটা আপনাদের সামনে এসে গেল। 5ই আগস্টের পরে জাতীয় পার্টি ব্যানের কথা কেউ বললো না, জাতীয় পার্টি স্বৈরাচারের দোষর, এ ব্যাপারে কোনো আমাদের দ্বিমত নেই। এরকম বিভিন্ন ন্যারেটিভ যদি আমরা বারবার তুলি এবং ঠিক নির্বাচন যখন সন্ধিক্ষণে, তখনই জাতীয় পার্টি বন্ধ করতে হবে, জাতীয় পার্টিকে দোষর বলে তার নির্বাচন থেকে দূরে রাখতে হবে। আমি স্বীকার করি যে জাতীয় পার্টি আপনার স্বৈরাচারের দোষর, তাকেও আওয়ামী লীগের মধ্যে তারও বিচার হওয়া উচিত। কিন্তু এই প্রশ্নটা এখন উঠছে কেন? এইটাই আমি মতলব খুঁজছি যে নির্বাচনকে প্রশ্নবিদ্ধ করবার জন্য, নির্বাচনে আনসার্টিনিটি করবার জন্য আমরা নানা রকম পলিটিক্যাল বয়ান তৈরি করছি। আমাদের সবাইকে এই ফ্যাসিবাদ আপনি দেখছেন রিসার্চের হওয়ার সুযোগ পাচ্ছে। শেখ হাসিনা ভারতে বসে আপনার প্রায় 4,000 কোটি টাকা বিনিয়োগ করছেন বাংলাদেশের নির্বাচনকে আনস্টেবল করবার জন্য। তিনি বলেছেন যে ইউনূস সরকারের নেতৃত্বে কোনো নির্বাচন হতে পারে না। আবার একটা প্রশ্ন উঠেছে তত্ত্বাবধায়ক সরকারের কোশ্চেন। দেখেন যে এই অন্তর্বর্তীকালীন সরকার ইউনূস সরকারকে বাদ দিয়ে আপনি যদি তত্ত্বাবধায়ক সরকার গঠন করতে চান, কত সমস্যায় আমরা পড়বো। আমি তাই বলছি যে গণ অভ্যুত্থানের স্বার্থে আমাদের প্রথমেই দরকার যে একটি নির্বাচিত পার্লামেন্ট, এবং পার্লামেন্টটাই হবে সবচেয়ে বড় সংস্কার, পার্লামেন্টটাই হবে সবচেয়ে বড় সনদ বাস্তবায়নের একটা পথ। যে আমি বলছি যে দেখেন আমাদের এই তর্ক বিতর্ক গুলো আমরা যদি সংসদে জারি রাখি, সাইদ ভাই কিন্তু রাইটলি বলেছেন যে আপনার এটা কিন্তু গণ অভ্যুত্থানের সরকার, এই সরকারকে আপনি ধারাবাহিক সরকার বলতে পারেন। আপনি যেটা সাইদ ভাই যেটা বলছে যে ফরহাদ মাজার বলছে শহীদ মিনারের সামনে দাঁড়িয়ে আমরা সরকার গঠন করতাম, এই সংবিধানকে ছুঁড়ে ফেলতাম, সেটা তো করা হয়নি, সেটা তো করেননি। অর্থাৎ যেহেতু করা হয়নি, এখন আপনি এই প্রসঙ্গগুলো বলছেন কেন? সুতরাং সাইদ ভাইয়ের সাথে আমি একমত যে যেহেতু এটা একটা গণ অভ্যুত্থানের সরকার, অর্থাৎ এটা একটা সাংবিধানিক সরকার এবং তাকে সাংবিধানিক বৈধতা দেওয়ার জন্য জুলাই ঘোষণাপত্রে বলা হচ্ছে। সুতরাং আমাদের আরেকটা প্রশ্ন, উচ্চকক্ষটা কি আপনার এই বুঝেছি, একটু আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে একটু সংসদে কি উচ্চকক্ষ হবে না পরের সংবিধানে পরের সংসদে, এটা কিন্তু একটা প্রশ্ন। অর্থাৎ উচ্চকক্ষে কি পদ্ধতিতে ভোট হবে সেটা কিন্তু আমরা সংসদে আলোচনা করতে পারি। যেহেতু প্রশ্ন থেকেই যায় এই ত্রয়োদশ সংসদে কি উচ্চকক্ষ থাকবে না আমি একটু জি থ্যাংক ইউ অনেক ধন্যবাদ আলাউদ্দিন মোহাম্মদ আপনাকে এবং আজিজুল বারী হেলাল, আমি আপনাকে ধন্যবাদ জানাচ্ছি।